আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব 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 ভালো আছো। হাসিনাস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাই। আজ অনেক দিন পরে এলাম তোমাদের সামনে গল্প শোনাতে। আজকে তোমাদের সামনে একটি ভূতের গল্প শোনাবো। গল্পের নাম পেতনির সাথে ঘর সংসার। লিখেছেন মৃদুল চন্দ্র মণ্ডল। গল্পের নাম পেতনির সাথে ঘর সংসার। অস্থির একখান ছবি দেখে সিনেমা হল থেকে বের হলাম। অনেক রাত হয়েছে, এখন বাসায় গিয়ে খানদানি একটা ঘুম দিব। হেঁটে হেঁটে বাসার দিকে আসছিলাম, হঠাৎ শুনলাম একটা নারী কণ্ঠ, এই ছোকরা, এদিকে আয়। এত বড় সাহস কার, আমাকে ছোকরা বলে ডাকে? রেগে গিয়ে বললাম, ওই কোন শালি রে, আমাকে ছোকরা ডাকিস? জানিস আমার বিয়ের বয়স হয়েছে? ও তাই নাকি, আমি তো তোমাকেই খুঁজছি বিয়ে করার জন্য। ছি ছি, কি লজ্জা, এত রাতে মেয়ে হয়ে বাইরে ঘুরছিস, আবার আমার মতো খানদানি ছেলেকে বিয়ের কথা বলছিস। আমি যদি কখনো দেশের প্রধানমন্ত্রী হই তাহলে একটা আইন করব, সন্ধ্যার পর মেয়েগুলো বের হতে পারবে না। ওই ছোকরা, জানিস আমি কে? ওই তুই কোন নবাবজাদি রে? আমি ভূতের মেয়ে। কি? চমকে উঠলাম আমি, ভালো করে খেয়াল করলাম ওর চোখ দুটো উল্টানো, নাকটা অনেক লম্বা। দেখে তো আমার কথা মুখ দিয়ে বের হচ্ছিল না। থুক্কু, মুখ দিয়ে কথা বের হচ্ছিল না। ভয়ে ভয়ে বললাম, ভুল হয়ে গেছে, এবার যাই। কোথায় যাবি তুই? পেটটা চেপে ধরে বললাম, পেটে চাপ ধরেছে, জরুরি যেতে হবে। এই চুপ, মিথ্যা বলবি না, আমাকে তুই বিয়ে করবি, চল। হায় হায়, কপালে আরও কত কি যে আছে কে জানে। মায়ের কথা অমান্য করে সিনেমা দেখতে না আসলে আজ এই অঘটনটা হতো না। বিয়ে করতে হবে? না, আমার বিয়ের বয়স হয়নি। এই, তুই না বললি একটু আগে তোর বিয়ের বয়স হয়েছে? বোন, ওটা মুখ ফসকে বেরিয়ে গেছে। এই চোপ, বোন ডাকবি না। একটু পর আমি তোর বউ হব। জানিস, আমি এখানে এসেছি আমার বিয়ের পাত্র খুঁজতে। আমার বান্ধবীদের আমি গর্ব করে বলে এসেছি আমি মানুষ বিয়ে করব। ভূতের মেয়েটা আমাকে জোর করে নিয়ে যেতে লাগলো তাদের জগতে। আমি জোরে জোরে চিৎকার করে বললাম, মা, মা গো, তোমার ছেলে বিয়ে করতে যাচ্ছে, হয়তো আর ফিরে পাবে না তোমার ছেলেকে, মাফ করে দিও মা। ভূতের মেয়েটা আমাকে তাদের রাজ্যে নিয়ে এলো। এখানে এসে অনেক ভূতের সাথে পরিচয় হলো। পরদিনই আমার সাথে ভূতের মেয়ের বিয়ে ঠিক হলো। একটা বৃদ্ধ ভূতকে দেখে আমার হবু বউ বলল, উনি তোমার শ্বশুর, যাও সালাম করো। আমি বললাম, উনি আমার শ্বশুর? কিন্তু উনি ল্যাংটা কেন, ওনার কাপড় কই? এই চুপ, শ্বশুরকে সম্মান করো। মনের জোরে আমার ল্যাংটা হবু শ্বশুরকে সালাম করলাম। ইচ্ছে হয়েছিল শ্বশুরের পা দুইটা ধরে একটা আছাড় মারি, কিন্তু শেষে নিজের বিপদের কথা চিন্তা করে আর মারলাম না। পরদিন আমাদের বিয়ে হলো। আমাদের বিয়েতে অনেকগুলো ভূত পেতনি নাচানাচি করলো। আমি ভিডিও করে নিলাম। কখনো এখান থেকে ফিরে যেতে পারলে ভূতের নামে মামলা করব। আমার মায়ের কত শখ ছিল ছেলের বিয়ে ধুমধাম করে দিবে, তা আর হলো না। মা, মা গো, আমায় ক্ষমা করে দিও মা। রাতে ভূতের মেয়ের সাথে আমার বাসর হবে। কয়েকটা পেতনি, দুর্ভাগ্যক্রমে আমার শালি, আমাকে জোর করে ঠেলে দিল বাসর করতে। আমি বাসর ঘরে ঢুকলাম। আমার বউ লজ্জা পেয়ে ঘোমটা টেনে দিল। ইচ্ছে হয়েছিল একটা লাথি মারি। কত আশা ছিল বিদেশি একটা প্রিন্সেসকে বিয়ে করব, বাসর করব, সংসার করব। আজ আমার কপালের দোষে ভূতের মেয়ের সাথে সংসার করতে হচ্ছে। বাসর রাতে আমি বউকে বললাম, বউ, আমি ঘর জামাই থাকতে পারবো না, আমি খানদানি ছেলে, আমার একটা প্রেস্টিজ আছে। বউ বলল, তা হবে না, আমি ভূতের মেয়ে, মনুষ্য জগতে আমাকে কেউ মেনে নেবে না। কেন মেনে নেবে না? তোমাকে প্রয়োজনে 2টা মানুষের চোখ লাগাই দেব, আর তোমার লম্বা নাকটা না হয় অর্ধেক কেটে ফেলবো, তারপর মানুষের মতো দেখাবে তোমাকে। আমার কথা শুনে আমার সদ্য বিয়ে করা বউ আমার দিকে রেগে মেগে তাকালো। আমি ভয় পেয়ে গেলাম, নিজেকে সামলিয়ে বললাম, না না, ঠিক আছে, আমিই থেকে যাব এখানে, পোড়া কপাল আমার। তুমি আমার স্বামী, বাসর রাতে স্বামীর ছোঁয়া পেতে প্রতিটা ভূতের মেয়ে চায়। আমাকে আদর করবে না তুমি? আদর?
শালির মুখের দিকে তাকালে মুখে থুতু চলে আসে। ওরে নাকি আমি আদর করতাম। মনের কথাটা মনে চেপে রেখে বললাম, আমার এত কিউট বউ একটা, এঞ্জেল ভূতনিকে কি আমি আদর না করে থাকতে পারি? আমার কথা শুনে আমার বউয়ের মুখটা লজ্জায় কালো হয়ে গেল। মানুষ লজ্জা পেলে মুখ লাল হয়, এদের কালো হয়, অদ্ভুত। বউ বলল, যাহ, এভাবে বলো না, আমার লজ্জা করে। আমি বললাম, ওরে আমার লজ্জাবতী বউ রে, আচ্ছা আমাদের বাচ্চা হলে সেটা মানুষের বাচ্চা হবে নাকি ভূতের বাচ্চা হবে তা তো জানি না। তাহলে একসাথে দুইটা বাচ্চা জন্ম দিও, একটা মানুষের বাচ্চা আর একটা ভূতের বাচ্চা। আমার বউ লজ্জা পেয়ে বলল, যাহ দুষ্টু। তার কথাটি শুনে ইচ্ছে হয়েছিল তাকে মাটিতে ফেলে এলো পাথারি লাথি বাড়ি, কিন্তু আমি অসহায়, পারলাম না তা করতে। এরপর ভূতের মেয়ের সাথেই আমি সংসার করতে লাগলাম। অনেক দিন হয়ে গেল, আমার নিজের জগতে ফিরে যাওয়ার আশা ছেড়ে দিয়েছি এখন। ও বলা হয়নি, আমাদের একটা সন্তান হয়েছে, অর্ধেক ভূত অর্ধেক মানুষ। এখন ওর একটা নাম রাখতে হবে। কি নাম রাখা যায় চিন্তা করতেছি। শত হলেও আমারই তো সন্তান সে। আমার বাচ্চাটা আমার কোলে কুয়া কুয়া করে কান্না করতেছে। আমি ভাবলাম, আজ যদি আমি কোনো বিদেশি প্রিন্সেসকে বিয়ে করতাম তাহলে আমার বাচ্চাটার কান্না হতো এরকম, ওয়া ওয়া। আর আমিও তখন প্রাণ ভরে আদর করতাম আমার বাচ্চাকে। কিন্তু এই বাচ্চাটাকে দেখলে আমার গা শিউরে ওঠে। কেন জানি মনে হয় এটা আমার বাচ্চা না, থুক্কু, মনে হয় আমি এটার বাপ না। কিন্তু পরিস্থিতির শিকার আমি। এখানে আর কোনো কাজ নেই, শুধু বাচ্চাটা সামলাতে হয় আর বউকে একটু আদর করতে হয়। আমার সন্তানের কুয়া কুয়া আওয়াজ শুনে পাশের ঘর থেকে আমার শালি অ্যাঞ্জেল শাকচুন্নি দৌড়ে এলো। আমাকে বলল, দুলাভাই বাচ্চাটাকে আমাকে দেন। আমি তাড়াতাড়ি বাচ্চাটা ওকে দিলাম। এই মেয়েটাকে, থুক্কু, এই ভূতনিটাকে আমার একদম সহ্য হয় না। শালিটা শুধু আমার গা ঘেঁষে থাকতে চায়। আমার তখন বমি চলে আসে। উঠে চলে যেতে চাইলে টেনে রেখে দেয়, বলে, দুলাভাই আপনি এমন কেন, আপু তো নাই, আর একটু বসেন না। ওর কথা শুনে ইচ্ছে করে তখন বমিটা ওর মুখের উপর করে দিই। তবুও নিজেকে সামলে বলি, ওরে আমার মিষ্টি শালি রে, আমি একটু আসি, একটু পর তোমার সাথে প্রেম করতে আসবো। আমার শালি তখন খুশিতে লাফাতে থাকে আর আমার জন্য অপেক্ষা করতে থাকে। আমি তখন আড়ালে গিয়ে বমি করি, আর আসি না তার কাছে। একদিন আমার বউ দেখে ফেলে আমি শাকচুন্নির কাছে বসে আছি। বউ তখন আমাকে কানে ধরে টেনে নিয়ে আসলো, বলল, তুই আমার ছোট বোনের সাথে কি? তোকে বিয়ে করছি আমি, তুই আমাকে যা খুশি কর, আমার ছোট বোনের সাথে মিশিস কেন? বউয়ের কথা শুনে আমি ভয় পেয়ে গেলাম। বললাম, আরে লক্ষ্মী বউ আমার, রাগ করতেছ কেন? আমরা তো তোমার গল্প করতেছিলাম এতক্ষণ। ওকে বলেছি যে আমি তোমাকে বউ হিসেবে পেয়ে খুব খুশি। তোমার মতো বউ কয়জনে পায় বলো? আমাকে খুব ভালোবাসো, রাতে খুব আদর করো, এখন আরও কয়েকটা বাচ্চা নেওয়ার প্ল্যানিং চলতেছে, এসব কথা হচ্ছিল আমাদের। আমার কথা শুনে বউয়ের মুখটা লজ্জায় কালো হয়ে গেল। বলল, যাহ দুষ্টু, তুমি ঘরের কথা বাইরে বলতে যাও কেন? বউ আমার লজ্জা পেয়ে আমার বুকে মুখ লুকালো। আমার তখন ইচ্ছে হয়েছিল ওর চুলগুলো ধরে আছড়াতে আছড়াতে ওকে মেরে ফেলি, কিন্তু আমার কোনো ইচ্ছে এখানে পূরণ হয় না। বুকে মুখ লুকিয়ে আমার বউ বলল, ওগো, আমি একটা পরিবার পরিকল্পনা করছি। আমাদের সংসারটা হবে ছোট্ট সংসার। আমি ভাবছি আমরা 35টা বাচ্চা নেওয়ার পর আর বাচ্চা নেব না। ওর কথা শুনে আমার তো হার্ট ফেল করার মতো অবস্থা। আমাদের জগতের পরিবার পরিকল্পনার মানুষগুলো এই মুহূর্তে এখানে থাকলে কথাটি শুনে নির্ঘাত মারা পড়তো। মনের জোরে বললাম, হ্যাঁ গো, 35টা বাচ্চা নিয়ে আমাদের ছোট্ট একটা পরিবার হবে। শুধু তো 35টা বাচ্চা, বেশি তো আর না। এই ভূতের রাজ্য থেকে কবে বের হতে পারবো জানি না। মায়ের মুখটা খুব মনে পড়ে। বউকে বললাম, বউ আমি একবার আমার নিজের বাসা থেকে ঘুরে আসি না, মায়ের কথা খুব মনে পড়ে। আমার কথা শুনে বউ আমার রেগে মেগে তাকালো আমার দিকে, বলল, এই আমারও তো মা নেই, মা ছাড়া আমি থাকি না? আমার মা মরে গিয়ে এতদিনে মানুষ হয়ে গেছে। হায় রে, ভূতেরা বুঝি মরে গেলে মানুষ হয়? মনে মনে খুব হাসলাম। বউয়ের সামনে এটা নিয়ে হাসা যাবে না তাই।
আমি বললাম, আরে আমি তো ফান করছি, এই রকম একটা সুন্দরী বউ থাকতে আমার আর কি চাই। আমি জানি আমার কথাটি শুনে বউয়ের মুখটা লজ্জায় কালো হয়ে যাবে, হয়েছেও তাই। বউ লজ্জা পেয়ে বলল, যা দুষ্টু, তুমি না, এই শুনো না, তুমি তো বলেছ আমি খুব সুন্দর, আমি কি সুন্দরী প্রতিযোগিতা করতে পারবো? পারবে না মানে? প্রতিযোগিতায় তুমি প্রথম হবে। আবারও বউ আমার লজ্জা পেয়ে দৌড় দিল আমার কাছ থেকে। আমি তখন হাঁপ ছেড়ে বাঁচলাম কিছুক্ষণের জন্য। এবার এলো আমার শ্রদ্ধেয় শ্বশুর মশাই। উনি এসে আমাকে বললেন, বাবাজি কি অবস্থা? আমি বললাম, আমার অবস্থা বাদ দেন। এই শ্বশুর মশাই, আপনি কি বলেন তো, সব সময় ল্যাংটা হয়ে থাকেন কেন? কাপড় নাই মানলাম, একটা কলা পাতা বিছিয়ে রাখলেই তো পারেন। আমার কথা শুনে আমার শ্বশুর আমার দিকে চোখ লাল করে তাকালো। আমি কথা ঘুরিয়ে বললাম, না মানে আপনি তো এখানকার সর্দার, ল্যাংটা থাকলে কেমন জানি লাগে। ওই এটাই সর্দারদের পোশাক। মনে মনে অনেক হাসলাম শ্বশুরের কথা শুনে। শালার ভণ্ড শ্বশুর, যুবতী ভূতের মেয়েদের দেখানোর জন্য তুই ল্যাংটা থাকিস, এটা বলতে পারিস না? আমি তখন একটা কল্পনায় হারিয়ে গেলাম। কল্পনাটা এরকম, আমার শ্বশুরকে আমি আমাদের জগতে নিয়ে গেছি। তারপর আমরা সব বন্ধুরা মিলে আমার শ্রদ্ধেয় শ্বশুরকে ধরে আছাড় মারতেছি আর উল্লাস করতেছি। হা হা হা। কি হলো বাবাজি? শ্বশুরের ডাকে কল্পনা থেকে ফিরে এলাম। মনে মনে অনেক রাগ হলো, শালার শ্বশুর, এত মধুর কল্পনাটা ভেঙে দিলি। ইচ্ছা হলো এখনই কল্পনাটাকে বাস্তবে রূপ দিই। কই, কিছু হয়নি তো শ্বশুর? আমি বললাম। তাহলে এভাবে হেসে উঠলে হঠাৎ? আরে একটা কথা মনে পড়লো তাই হাসছি। কথাটি হলো, আমি মহান ভূত রাজার মেয়ের জামাই, ভাবতেই ভালো লাগে। আমার কথা শুনে শ্বশুরের বুকটা গর্বে ভরে উঠল। শ্বশুর বলল, তোমার মতো জামাই হয় না, ভাবছি আমার 68টা ছেলে মেয়েকে মানুষের সাথে বিয়ে দেবো। কয়টা ছেলে মেয়ে বললেন শ্বশুর? শুনতে না পাওয়ার ভান করলাম। 68টা। মনে মনে ভাবলাম, তাই তো বলি আমার শাশুড়ি অকালে মারা গেল কেন? এই শয়তানটা তো তার উপর কম অত্যাচার করেনি। এতদিনে বুঝতে পারলাম শালার শ্বশুর সবসময় ল্যাংটা থাকে কেন। বাহ বাহ, শ্বশুর খুব ভালো প্রস্তাব। তাহলে আমি আজ থেকেই পৃথিবীতে গিয়ে আমার শালা শালিদের জন্য পাত্রপাত্রী খোঁজা শুরু করে দিই, কি বলেন? পাশ দিয়ে যাবার সময় আমার বউ কথাটি শুনে তেড়ে আসলো আমার দিকে। বলল, কি বললি তুই? পৃথিবীতে যেতে চাস? এদিকে আয়। বউ আমাকে টানতে টানতে রুমে নিয়ে গেল, বাহির থেকে দরজা আটকে দিল। হায় রে, আর বুঝি পৃথিবীতে যাওয়া হবে না আমার, মায়ের মুখটা বুঝি আর কখনো দেখা হবে না আমার। ভূতের রাজ্যে আসার পর দিন দিন যেন কুঁড়ে হয়ে যাচ্ছি, কোনো কাজ করতে হয় না। তাই ভাবলাম শুধু শুধু বসে না থেকে একটা কাজ করলে কেমন হয়। আমার ল্যাংটা শ্বশুরের জন্য একটা প্যান্ট সেলাই করি। আসলে শ্বশুরকে ল্যাংটা দেখলে আমার কেমন জানি লাগে, পা দুইটাকে সামলাতে কষ্ট হয়। পা দুইটা শ্বশুরকে লাথি মারার জন্য হিসফিস করে। যেই ভাবা সেই কাজ। বাসায় যখন কেউ থাকতো না, তখন ছেঁড়া কাপড় জোড়া লাগিয়ে একটা প্যান্ট বানাতাম। কয়েকদিন লাগলো প্যান্টটা বানাতে। এখন এটা শ্বশুরকে পরাতে হবে। শত হলেও সে আমার শ্বশুর। একটা খানদানি ছেলের শ্বশুর ল্যাংটা থাকে? ছি ছি, লজ্জায় মাথা কেটে যায়। আমি এখানকার সব কিছু আমার মোবাইলে ভিডিও করলেও শ্বশুরের কোনো কার্যকলাপ ভিডিও করতাম না। যদি কখনো এখান থেকে ফিরে যাই, বন্ধুরা এটা দেখে হাসাহাসি করে বলবে, কিরে, তোর শ্বশুরের মানচিত্র দেখা যায় কেন? বন্ধুদের এমন ঠাট্টায় তখন কোথায় যাবে আমার খানদানি মর্যাদা? যাই হোক, প্যান্টটা তৈরি করে আমি শ্বশুরকে খুঁজতে লাগলাম। দেখলাম আমার শ্বশুর খানদানি স্টাইলে বসে কিছুটা দূরে তাকিয়ে আছে। আমিও শ্বশুরের দৃষ্টি অনুসরণ করে তাকালাম। দেখলাম কয়েকটা সুন্দরী ভূতের মেয়ে, দেখলে বমি আসে, সেখানে বসে আছে। আর আমার শ্বশুর চোখে বাইনোকুলার লাগিয়ে তাদেরকে বগি টিজিং করতেছে। এই বাইনোকুলারটা কয়েকদিন আগে আমার শ্বশুর মানুষদের ভয় দেখিয়ে নিয়ে এসেছে, ভূতের মেয়েদের ভালো করে দেখার জন্য। আমাদের জগতে হলে এতদিনে ইভটিজিংয়ের দায়ে এর হাড়গোড় আস্ত থাকতো না। শালার ভূতের রাজ্যে কোনো আইন কানুন নেই, স্বয়ং ভূতের রাজা পর্যন্ত বগি টিজিং করতেছে। শ্বশুরকে এমন মহান কাজে ব্যস্ত দেখে ভাবলাম, আহারে বেচারার বুঝি তার মৃত বউয়ের কথা খুব মনে পড়তেছে।
তাই এখন আর একটা বিয়ে করে আরও 68টা ভূত উৎপাদন করার জল্পনা কল্পনা করতেছে। আমি কাছে গিয়ে ডাকলাম, শ্বশুরমশাই। শ্বশুর তার কাজে এতটাই ব্যস্ত যে আমার কথা তার কানে গেল না। আমি তখন ভাবলাম শ্বশুরকে একটা সারপ্রাইজ দিই, প্যান্টটা তাকে পরিয়ে চলে যায়। পরে যখন দেখবে তখন খুশি হয়ে আমাকে একটা ধন্যবাদ দিলেই হবে। আমি প্যান্টটা শ্বশুরকে পরিয়ে দিয়ে ঘরে এসে শুলাম। পাশে আমার বউয়ের বাচ্চাটা কুয়া কুয়া করতেছে। আমি দুহাত দিয়ে কান চেপে চোখ বুজলাম। একটু পর তন্দ্রা নেমে এলো চোখে। ঘুমের ঘোরে স্বপ্ন দেখলাম আমার বউয়ের বাচ্চাটা আমাকে টানতে টানতে কোথায় যেন নিয়ে যাচ্ছে। একটা পাহাড়ের চূড়ায় নিয়ে আসলো সে আমাকে। তারপর আমাকে বলল, ওই তুই আমার বাপ বলে স্বীকার কর, নইলে তোরে এখান থেকে ফেলে মেরে ফেলবো। আমি ভয়ে ভয়ে বললাম, আরে লক্ষ্মী সোনা, আমি ছাড়া তোর কে বাপ আছে বল? মনে থাকে যেন। আমার বাচ্চাটা আমাকে ছেড়ে দিল। ধড়পড় করে আমি ঘুম থেকে উঠতে চাইলাম, কিন্তু দেখলাম আমার শালি অ্যাঞ্জেল শাকচুন্নি শুয়ে আছে আমার বুকে। আমি একটু কড়া করে বললাম, তুমি আবার ইজ্জত খাবে নাকি? শাকচুন্নি কাঁচুমাচু করে বলল, বাবুকে কুয়া কুয়া করে কান্না করতে দেখে এখানে আসলাম। এসে দেখলাম তুমি ঘুমের ঘোরে কাঁপতেছ, তাই তোমার বুকে শুয়ে একটু উষ্ণ করে দিলাম। শালির কথা শেষ হতেই পাশ থেকে বাচ্চাটা কুয়া কুয়া করে উঠল। ইচ্ছে হলো তাকে গলা টিপে মেরে ফেলি। আমাকে স্বপ্নে এসে ভয় দেখানোর মজা বুঝিয়ে দিই। পরে নিজেকে সামলালাম। এটা আমার ছোট্ট পরিবার পরিকল্পনার প্রথম সদস্য। এর সিরিয়াল ধরেই বাকি 34টা আসবে। এটাকে মারলে আমার বউ আমার আস্ত রাখবে না। হঠাৎ বাইরে চেঁচামেচি শোনা গেল। আমার শ্রদ্ধেয় শ্বশুর চিল্লাচিল্লি করে ভূতের রাজ্যটা মাথায় তুলে ফেলতেছে। বুঝতে পারলাম আসল ঘটনাটা কি। আমি ভয়ে বের হলাম না, কিন্তু শ্বশুর নিজেই এলেন আমার ঘরে, প্যান্টটা তার হাতে, আর তিনি ল্যাংটা। যে মানচিত্রটা না দেখার জন্য এতদিন কষ্ট করলাম সেটা আবার দেখতে হলো। মাথার উপর খানদানি রাগ উঠে গেল আমার। ইচ্ছে হলো শ্বশুরের মানচিত্রের উপর ব্লেড দিয়ে কেটে আমাদের বাংলাদেশটা চিহ্নিত করি। আগেই বলেছি এখানে আমি অসহায়। শ্বশুর রেগে মেগে এলো আমার কাছে, বলল, এই তুই আমারে এটা কি পরালি? আমি বললাম, আরে শ্বশুরমশাই, আপনাকে প্যান্টটাতে অনেক মানাই ছিল, তাই এটা পরালাম। কে শুনে কার কথা। আমার শ্বশুরের রাগ আরও বেড়ে গেল। ভাগ্যিস এই মুহূর্তে আমার বউ এসে আমাকে বাঁচিয়ে দিয়েছে। শ্বশুর চলে যাবার পর বউ আমার বুকে মাথা রাখলো। মুখটা তার কালো। বুঝলাম লজ্জা পেয়েছে। বউ বলল, ওগো শুনো না, আমি সুন্দরী ভূতনি প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য সব ব্যবস্থা করে এলাম। ও তাই নাকি? লক্ষ্মী বউ আমার, সোনা বউ আমার। মনে মনে ভাবলাম, রেহাই দে বউ আমার। বউ বলল, যাহ দুষ্টু, এভাবে বলো না, আমার লজ্জা করে না বুঝি? ওরে আমার লজ্জাবতী বউ রে, তুমি এখানে প্রতিযোগিতায় প্রথম হলে আমি তোমাকে পৃথিবীতে নিয়ে যাব প্রতিযোগিতা করার জন্য। বউ হঠাৎ রেগে তেলে বিগুনে চ্যাত করে উঠল। বলল, কি বললা তুমি? আবার তুমি পৃথিবীতে যেতে চাও? বউকে এভাবে ফোঁস করে উঠতে দেখে ভয় পেয়ে গেলাম। বললাম, না মানে আমি যাব না, তোমাকেই পাঠাবো মানুষের সাথে প্রতিযোগিতা করার জন্য। ও তাই বলো? বউ আমার আবারও লজ্জা পেয়ে বলল, ওগো তুমি দেখো, আমি পৃথিবীতেও প্রথম হব। তুমি তো বলেছো আমি খুব সুন্দরী। ওগো তুমি নিশ্চয়ই খুব খুশি এমন সুন্দরী বউ পেয়ে। হ্যাঁ বউ, আমি খুব খুশি। জোর করে বললাম কথাটি। মনে মনে আমি কেঁদে ফেললাম। মনের চোখ দিয়ে অবিরাম জল ঝরতেছে আমার। বউয়ের সামনে তো আর কান্না করা যাবে না, তাই মনে মনে যত পারি কান্না করি। আমিও খুব খুশি এত সুন্দর একটা স্বামী পেয়ে। বউ বলল। আমি বললাম, আমি কিন্তু আমার বউয়ের মতো এতটা সুন্দর না। আমার বউ তো একটা পরী। কথাগুলো বলার সময় মনে হচ্ছিল কেউ বুঝি আমার মুখে হাতুড়ি দিয়ে মারতেছে। বউ আমার কথা শুনে মুখটা এত বেশি কালো করে ফেললো, বুঝলাম সে অনেক বেশি লজ্জা পেয়েছে। ওগো তুমি না খুব দুষ্টু, বউ বলল। কাছে আসো আর একটু দুষ্টামি করি, পাম্প দেওয়ার জন্য বললাম। যা দুষ্টু ছেলে। বউ আমার লজ্জা পেয়ে দৌড় দিল।
আমি দরজা বন্ধ করে হু হু করে কেঁদে ফেললাম। পাশ থেকে তখন আমার বউয়ের বাচ্চাটা কুয়া কুয়া করে উঠল, যেন আমাকে ভেঙাতে শুরু করেছে। ইচ্ছে হলো তুলে একটা আছাড় মারি। হায় রে, যত দিন যাচ্ছে আমার জগতে ফিরে যাওয়ার আশা ততই ম্লান হয়ে যাচ্ছে। জগতে ফেরা বুঝি হবে না আমার। সকালে ঘুম ভেঙেছে, অনেকক্ষণ হয়েছে আমার, তবুও ঘুমের ভান করে থাকলাম, কারণ আজ শাকচুন্নির সাথে ঘুরতে যাওয়ার কথা ছিল। আমার কোনো ইচ্ছে নেই ওর সাথে ঘুরতে যাওয়ার। একটু পর শাকচুন্নি এলো, আমার কানের কাছে মুখ নিয়ে এসে বলল, দুলাভাই উঠেন। আমি ভাবলাম এই সুযোগ একটা থাপ্পড় মারার, ঠাস করে একটা চড় বসিয়ে দিলাম শাকচুন্নির গালে। সে দুলাভাই বলে চিৎকার করে উঠল। আমি তাড়াহুড়া করে উঠে বসলাম, বললাম, কি কি হয়েছে? আমাকে থাপ্পড় মারলেন কেন? হয়তো ঘুমের ঘোরে মশা মারতে গিয়ে তোমাকে মেরেছি, কিছু মনে করো না, লক্ষ্মী শালী আমার। ওর গাল দুটো টেনে দিলাম। লজ্জা পেয়ে সে বলল, যাহ দুলাভাই, আমি কিছু মনে করিনি, আমি তো চটটা ভালোবাসা হিসেবে গ্রহণ করেছি। আমি বললাম, ও তাই, তাহলে ওরকম করে আর একটা চড় দিবেন? বলার সময় শালীর গলা কেঁপে উঠল। হ্যাঁ দেব। দেন তাহলে। চোখ বন্ধ করলো সে। আমি আরও জোরে একটা থাপ্পড় মেরে জিজ্ঞেস করলাম, শালী, ভালোবাসাটা কেমন? শালী চোখে পানি নিয়ে বলল, হ্যাঁ দুলাভাই, অনেক ভালো, চলেন এবার বের হব। চলো। ফ্রেশ হয়ে কিছু খেয়ে বের হলাম শালীর সাথে। শালীকে বললাম, শালী, আমার হাতটা ধরো, আমি চোখ বন্ধ করে হাঁটবো। কেন দুলাভাই? জিজ্ঞেস করলো সে। বললাম, যাবার সময় ল্যাংটা কেউ চোখে পড়লে যাত্রা অশুভ হয়। আমার শ্বশুর তখন পাশে একটা চেয়ারে বসে পায়ের উপর পা তুলে দিয়ে তার খানদানি দায়িত্ব পালন করতেছে, চোখে বাইনোকুলার লাগিয়ে। প্রতিদিন ভূতের মেয়েদের বগি টিজিং করা তার একটা দায়িত্বের মধ্যে পড়ে কি না? আমার কথাটি শুনে শ্বশুর ক্ষেপে উঠল। বাইনোকুলারটা চোখ থেকে নামিয়ে বলল, ওই ঘর জামাই, এদিকে আয়। আমি চোখ বন্ধ অবস্থায় শ্বশুরের সামনে গিয়ে দাঁড়ালাম। শ্বশুর গর্জন করে বলল, ওই চোখ খোল। বললাম, শ্বশুর মশাই, আপনি আপনার মানচিত্রে হাত দেন, তাহলে আমি চক্ষুদয় খুলতে পারি। ওই চোখ খুলতে বলছি। শ্বশুরের গলার আওয়াজ আরও বেড়ে গেল। আমি ভয়ে ভয়ে চোখ খুললাম। দেখলাম শ্বশুর একটা চেয়ারে দাঁড়িয়ে আছে, আর তার মানচিত্রটা আমার চোখ থেকে মাত্র 5 ইঞ্চি দূরে। ইচ্ছে হয়েছিল একটা কামড় দিয়ে ব্যাটার টায়ার পাংচার করে দিই। শ্বশুর চেয়ার থেকে নেমে বলল, খুব কাছ থেকে আমার সৌন্দর্য দেখার সৌভাগ্য অর্জন করেছে তুমি, এবার যাও, যাত্রা তোমার শুভ। মনে মনে অনেক গালি দিলাম শালার শ্বশুরকে, তারপর বেরিয়ে পড়লাম। যেতে যেতে শালীকে বললাম, শালী, তোমার আপু বাড়ি ফেরার আগেই কিন্তু আমাদের ফিরতে হবে, নইলে বুঝতেই তো পারছো তোমার একদিন কি আমার 10 থেকে 12 দিন করে ছাড়বে। ঠিক আছে দুলাভাই। ঘুরতে ঘুরতে আমরা অনেক দূরে চলে এলাম। হঠাৎ চোখে পড়ল কিছু অন্য রকমের ভূত। তাদের পেছনে গরুর মতন একটা করে লেজ আছে। একটা ভূতের মেয়েকে দেখলাম একটা গর্তে অদ্ভুতভাবে বসে আছে, লেজটা উপরে তুলে। এ কি কাণ্ড! এই মেয়েটা দেখছি পরিবেশ দূষণ করতেছে। শালীকে জিজ্ঞেস করলাম, শালী, এরা কি গর্তে টয়লেট করে? শালী হেসে বলল, আরে দুলাভাই না, এরা গর্তে ডিম পাড়ে, এরা অন্য জাতের ভূত, এদেরকে বলে ডিম্বা ভূত। শালীর কথা শুনে আমার টাসকি খাওয়ার মতো অবস্থা, মাথা ঘুরে পড়ে যেতে চাইলাম। ভাগ্যিস শালী আমাকে ধরে ফেললো। একটু পর লেজ নামিয়ে ওই ভূতের মেয়েটা উঠে এলো গর্ত থেকে, আমাদের সামনে এসে বলল, আরে শাকচুন্নি, তুমি হঠাৎ এখানে? শাকচুন্নি বলল, পেঁচি, এটা আমার দুলাভাই, তুমি তো জানো আমার আপু মানুষ বিয়ে করেছে। পেঁচি বলল, ও দুলাভাই, হাউ সুইট। আমি বললাম, ও শালী, তুমি দেখছি ইংরেজি জানো। ওই আর কি, তোমাদের জগতে গিয়ে 2-1টা ইংরেজি শিখেছি। বাহ বাহ, চমৎকার। তো শালী, ডিম তো পেরেছো, ডিমটা একটু দেখি। পেঁচি আমাদেরকে গর্তের কাছে নিয়ে গেল। দেখলাম আমাদের ফুটবলের চেয়েও বড় একটা ডিম। পেঁচিকে জিজ্ঞেস করলাম, শালী, এই ডিম থেকে বাচ্চা বের হবে কবে? পেঁচি বলল, 10 দিন লাগবে, আর আমরা প্রতি বছরে একটা করে ডিম পারি। আমি বললাম, বাহ বাহ। তো শালী, এবার একটা প্রশ্ন করি। জি করেন। আচ্ছা বলো তো, ডিম আগে নাকি আন্ডা আগে? থুক্কু, ডিম আগে নাকি ভূত আগে? প্রশ্ন শুনে পেঁচি চিন্তায় পড়ে গেল। একবার বলল ডিম আগে, আর একবার বলল ভূত আগে। আমি বললাম, শালী, তুমি ভাবতে থাকো, আর আমি তোমার ডিমটা নিয়ে একটু হাতে দেখতে পারি?
পেঁচি তার ডিমটা তুলে নিয়ে আমার হাতে দিল। আমি একটু নড়াচড়া করে ইচ্ছে করে ডিমটা হাত থেকে ফেলে দিলাম। ঠাস করে একটা শব্দ হলো। পেঁচি চিৎকার করে উঠল, হায় হায় দুলাভাই, আপনি এটা কি করলেন? বললাম, আসলে এত বড় ডিম কখনো হাতে নিইনি তো, তাই হাত ফসকে পড়ে গেল। শাকচুন্নি বলল, পেঁচি কিছু মনে করো না, দুলাভাইয়ের ভুল হয়ে গেছে। পেঁচি বলল, ঠিক আছে, কিছু মনে করলাম না। আমি শাকচুন্নিকে বললাম, দেখছো, আমি বলেছিলাম না বের হওয়ার সময় ল্যাংটা কেউ চোখের সামনে পড়লে যাত্রা অশুভ হয়। মনে মনে বললাম, যাই হোক, ডিমটা ভেঙে একটা ভূতের বাচ্চা তো কমিয়ে দিলাম। পেঁচি জিজ্ঞেস করলো, ল্যাংটা কে, আপনার শ্বশুর নাকি? হ্যাঁ, পুরো ভূতরাজ্যে উনি ছাড়া আর কেউ ল্যাংটা আছে নাকি? পেঁচি আমাকে এক পাশে টেনে নিয়ে গিয়ে ফিসফিস করে বলল, দুলাভাই, ওই ডিমের ভেতর কার বাচ্চা ছিল জানেন? আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলাম, কার? আপনার শ্বশুরের। কি? অবাক হওয়ার ভান করলাম। শ্বশুরের যা চরিত্র, তাতে এটা অস্বাভাবিক কিছু না। পেঁচি বলল, হ্যাঁ দুলাভাই, উনি গত বছর এখানে এসেছিলেন, আমার দিকে কুদৃষ্টি দিয়েছিল। আমাদের রাজা বলে কিছু বলতে পারিনি। যাই হোক, এখানে এসে একটা তথ্য পেলাম, শ্বশুরকে এবার নাচাতে পারবো। শাকচুন্নিকে নিয়ে বাসায় ফিরলাম। দেখলাম অ্যাঞ্জেল ভূতনি আমাদের আগেই ফিরেছে। আমাকে টেনে রুমের ভেতর নিয়ে গেল, দরজা আটকাই দিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। আমি ভয় পেয়ে গেলাম। বউ গর্জন করে উঠল, ওই, তোর বউ আমি নাকি শাকচুন্নি? বললাম, ছি ছি, শাকচুন্নি আমার বউ হতে যাবে কেন? তাহলে তুই সারাদিন ওর সাথে কি? তুমি থাকো না, তাই ওর সাথে একটু ঘুরি, এতে রেগে যাওয়ার কি আছে? ঠিক আছে, কাল থেকে আমি থাকবো। তুমি আর শাকচুন্নির সাথে যাবে না বলো? ওকে, যাব না বলে বউকে কাছে টেনে নিলাম। একটা কিস করতে চাইলাম মনের জোরে। বউ লজ্জা পেয়ে বলল, তুমি না দিন দিন খুব দুষ্টু হয়ে যাচ্ছ। সুন্দরী বউ পেয়েছো বলে কি যখন তখন এসব করতে হবে? আমার লজ্জা করে, তুমি জানো না? মনে মনে বললাম, ওরে কেমন সুন্দরী বউরে আমার, ছাড়তে পারলেই বাঁচি। মুখে বললাম, এত সুন্দরী বউ আমার, লোভ কি সামলানো যায় বলো? বলে আবারও কিস করতে লাগলাম। যাহ, দুষ্টু বলে বউ আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। তারপর হাসতে হাসতে দৌড় দিল। বুঝলাম বউ আমার লজ্জা পেয়েছে। ও চলে যাওয়ার পর দরজা বন্ধ করে দিলাম। হঠাৎ শুনলাম, কুয়া কুয়া। উফ, এই পিচ্ছি আপদটা আর গেল না। ওকে কিছু করতে গেলেও স্বপ্নে এসে ভয় দেখায়। মনে মনে ভূতের 28 গোষ্ঠীকে উদ্ধার করে কানে হাত চেপে ঘুমিয়ে পড়লাম। মনের সুখে গান গেয়ে হাঁটছিলাম একা একা। হঠাৎ একটা পিচ্ছির কণ্ঠে থমকে দাঁড়ালাম, এই দাঁড়া। পেছনে ঘুরে দেখলাম একটা পিচ্চি ভূত কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। পেছনে একটা লেজ নাচানাচি করতেছে তার। আমি ভাবলাম, এই পিচ্ছিটাকে এক হাতে তুলে ছুঁড়ে মারলে অনেক দূরে গিয়ে পড়বে। পিচ্চি ভূতটা আমাদের সামনে এসে দাঁড়ালো, গর্জন করে বলল, আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তার কথা শুনে হাসবো নাকি কাঁদবো বুঝতে পারলাম না। বললাম, ওই পিচ্চি, তোকে একটা লাথি দিলে কোথায় গিয়ে পড়বি একবারও ভেবেছিস? পিচ্চি ভূতটা হা 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 করে উঠল, যেন আমার কথা শুনে খুব মজা পেয়েছে সে। তারপর সে একটা ভয়ঙ্কর রূপ ধারণ করলো। তা দেখেই আমার দেহ থেকে প্রাণটা বেরিয়ে দৌড় দিতে চাইলো। নিজেকে সামলিয়ে বললাম, ওই জানিস, ভূতের রাজা আমার শ্বশুর, তিনি জানতে পারলে তোকে শেষ করে ফেলবে। পিচ্চি ভূতটা হা হা করে উঠল আবার। বলল, ওই তুই জানিস আমি ভূতের রাজার ছেলে? অবাক হয়ে ভাবলাম, আমার শ্বশুর এত ছোট ছেলে একটা কবে পয়দা করলো? পিচ্চি ভূতকে জিজ্ঞেস করলাম, তুই আমার শ্বশুরের কোন কালের সন্তান? সে জবাব দিল, কেন, তুই জানিস না? তুই যে একটা ডিম ভেঙেছিলি, ওই ডিমের ভিতর আমি ছিলাম। তুই আমাকে জন্মাতে দিসনি, মেরে ফেলেছিস আমাকে, আজ তোকেও মেরে ফেলবো। বলে সে ভয়ঙ্করভাবে এগিয়ে এলো আমার দিকে। মুখটা তার অনেক বড় হয়ে গেল। হঠাৎ একটু পর আমাকে গিলে খাবে সে। প্রচণ্ড জোরে একটা চিৎকার দিয়ে উঠলাম আমি। সাথে সাথে ঘুম ভেঙে গেল আমার। যাক বাবা, বাঁচা গেল। এটা আসলে স্বপ্ন ছিল। ঘুমাতে গেলেই পিচ্চি ভূতগুলো আমাকে কেবল জ্বালায়। ওদের জ্বালায় দেখছি ঘুমানো দায়। আমার চিৎকার শুনে আমার বউ দৌড়ে এলো, আমাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করলো, কি হলো গো? বললাম, একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। আমার কথা শুনে বউ হেসে উঠল। আমার খুব রাগ হলো। বললাম, আমার ভয় দেখে তুমি হাসছো? আর একটু হলে আমার জান বেরিয়ে যেত। দুঃখিত সোনা, এখন থেকে আমি তোমার বুকে থাকবো, আর ভয় পাবে না।
বলেই সে আমাকে বিছানায় শুয়ে দিল আর সে আমার বুকে শুলো। একটু পর দুলাভাই কি হয়েছে কি হয়েছে বলে দৌড়ে ভেতরে ঢুকলো শাকচুন্নি। তাকে দেখে আমার বউয়ের রাগ উঠে গেল। একটা ধমক দিয়ে বলল, কিছু হয়নি, যা এখান থেকে। কিন্তু দুলাভাই চিৎকার করে উঠল যে, বললাম তো কিছু হয়নি, তুই যাবি। ভূতনির রাগ বেড়ে গেল। শাকচুন্নি চলে যাওয়ার পর দরজা আটকিয়ে দিল সে। তারপর আমার পাশে বসে রাগটা আমার উপর ঝাড়ল। বলল, তুমিই তাকে প্রশ্রয় দিয়েছো, কিছু হলেই দুলাভাই বলে দৌড়ে আসে। কেন, তার দুলাভাইয়ের কি বউ নেই? বুঝলাম আমার বউয়ের রাগ অনেক বেড়ে গেছে। তার রাগ কিভাবে দূর করতে হয় তা আমার জানা আছে। বললাম, রাগলে আমার বউটাকে এত সুন্দর লাগে, ইচ্ছে হয় কামড় দিয়ে খেয়ে ফেলি। আমার প্রশংসা শুনে বউয়ের গর্জন থেমে গেল, মুখটা কালো হয়ে উঠল তার। বুঝলাম লজ্জা একটু বেশি পেয়েছে। নরম কণ্ঠে সে বলল, যাহ দুষ্টু, তুমি জানো না কারোর সামনে তার প্রশংসা করতে নেই। কথাটি বলে আমার বুকে মুখ লুকালো সে। তারপর বলল, আমাকে খেয়ে ফেললে সুন্দরী বউ পাবে কোথায়? বললাম, আরে এত মিষ্টি একটা বউকে কি খাওয়া যায়? তাকে আদর করা যায়, ভালোবাসা যায়। আমার পাম্পগুলো শুনে বউয়ের বুকটা গর্বে ফুলে উঠল। লজ্জায় মুখটা বের করতে পারছে না আমার বুক থেকে। আমি তাকে টেনে তুললাম। চোখ বন্ধ করে ফেললো সে। ইচ্ছে হলো তখন তার লম্বা নাকটা কেটে ফেলি। এই শালির কারণে এত দিন ধরে এখানে আটকে আছি আমি। বউ ধীরে ধীরে চোখ খুলে বলল, কাল আমার সুন্দরী প্রতিযোগিতা, এখন ঘুমাতে হবে, সকালে তাড়াতাড়ি উঠতে হবে। এসো, তোমাকে জড়িয়ে ধরে ঘুমায়। বললাম, না, এখন আমার ঘুম আসবে না, এই মাত্র তো ঘুম ভাঙলো, তুমি ঘুমাও। এরপর বউ ঘুমিয়ে পড়ল। আমি ঘর থেকে বের হলাম। সাথে সাথে কে যেন আমাকে টেনে একদিকে নিয়ে গেল। দেখলাম শাকচুন্নি। শাকচুন্নি তুমি? অবাক হয়ে জিজ্ঞেস করলাম। শাকচুন্নি বলল, দুলাভাই, আজ সারা রাত আপনার সাথে প্রেম করব। কি বলছো এসব? তোমার আপু জানতে পারলে শেষ করে ফেলবে। আপু জানবে না, আমি আপনাকে নিয়ে অনেক দূরে চলে যাব। ভাবলাম এই সুযোগ এখান থেকে যাবার। বললাম, শালি চলো আমরা পালিয়ে পৃথিবীতে চলে যাই। শালি একটু ভেবে বলল, ঠিক আছে, তবে আজ না। ঠিক আছে, এই কয়েকদিন পর তো আমরা আপন হব। আমি আজ থেকে তোমাকে তুমি করে বলবো, আর আপু সামনে না থাকলে নাম ধরে ডাকবো। ঠিক আছে, মনে মনে বললাম, আগে এখান থেকে যেতে পারি কি না দেখি। শালি বলল, শুনেছি তোমাদের জগতে কিছু সিনেমা হয়, সেখানে নায়ক নায়িকার প্রেম হলে গান গায়, চলো না আমরাও নেচে নেচে গান গাই। মনে মনে অনেকক্ষণ হাসলাম। শালি বলে কি, একটা খানদানি ছেলে হয়ে ভূতের মেয়ের সাথে নাচবো, গান গাইবো? বললাম, শালি আমি গানও পারি না, নাচতেও জানি না। এই, তুমি আমাকে শালি বলে ডাকবে না, এখন তো আপু নয়, তুমি আমাকে জান বলে ডাকবা। ভূতের মেয়ের শখ দেখে আমার মনের ভেতর হাসিটা বেড়ে গেল। মুখে বললাম, পৃথিবীতে যাওয়ার পর তোমার সব আশা পূরণ করব। ঠিক আছে। একটু পর কে যেন ঘর থেকে বের হলো। আমি আর শাকচুন্নি লুকিয়ে পড়লাম। দেখলাম আমার ল্যাংটা শ্বশুর বের হচ্ছে, কিন্তু এখন তিনি যাচ্ছেন কোথায়? শালিকে বললাম, শালি তুমি ভেতরে যাও, আমি দেখছি ব্যাপারটা। শাকচুন্নি ভেতরে চলে গেল। আমি শ্বশুরের পিছু পিছু যেতে লাগলাম। শ্বশুর একটা বাড়ির কাছে গিয়ে নিচু কণ্ঠে ডাক দিল, পিশাচি। সাথে সাথে একটা ভূতের মেয়ে দরজা খুলে বের হলো। এর নাম মনে হয় পিশাচি। সে আমার শ্বশুরকে জড়িয়ে ধরে বলল, ওগো, তুমি আসতে এত দেরি করলে কেন? শ্বশুর বলল, সবাই ঘুমিয়ে পড়ার পর তোমার সাথে প্রেম করতে ছুটে আসলাম। আড়াল থেকে সব দেখতে লাগলাম আমি। শালার শ্বশুর, বুড়ো হয়েছিস তুই, এখনো প্রেম করার স্বাদ মেটেনি? দাঁড়া, দেখাচ্ছি মজা। আমার শ্বশুর পিশাচিকে ধরে তার ঠোঁটে কিস করতে লাগলো। পিশাচি লজ্জায় চোখ বন্ধ করে ফেললো। আমি তখন একটা ঢিল ছুঁড়ে মারলাম ওদের দিকে। ঢিলটা গিয়ে পড়লো আমার শ্বশুরের খানদানি মানচিত্রে। সাথে সাথে চিৎকার করে উঠল আমার শ্বশুর। পিশাচি ভয় পেয়ে দৌড় দিল ভেতরে। আমার শ্বশুর মানচিত্রটা চেপে ধরে জোরে কাঁদতে কাঁদতে বাসার দিকে হাঁটতে লাগলো। আমিও মনের সুখে হাঁটতে লাগলাম পিছু পিছু। মনে হলো আজ একটা খুব ভালো কাজ করেছি। শ্বশুরমশাই তার রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। আমি জানলার ফুটো দিয়ে দেখলাম শ্বশুর মানচিত্রটা চেপে ধরে চেপে চেপে কান্না করতেছে। মনে মনে বললাম, খুব জব্দ করেছি শালার শ্বশুরকে। তারপর বউয়ের পাশে এসে শুয়ে পড়লাম। এরপরে এখনও চলবে বন্ধুরা, এর পরবর্তী অংশগুলো তোমাদেরকে আবার
পরপর পড়ে শোনাবো। তোমাদেরকে কেমন লাগলো গল্পটা জানাবে। তোমরা পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদেরকে অফুরন্ত স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি। আর বন্ধুরা, তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তোমরা সবাই খুব ভালো থেকো। আল্লাহ হাফিজ।